হানিমুন ডে 3। আজকে আমাদের প্ল্যান 4 আইল্যান্ড ট্যুর। জন ট্যুর ট্রাভেলস থেকে আমরা এই গাড়িটা বুক করেছিলাম। যেতে যেতে কিছু স্ন্যাক্স খেয়ে নিলাম। এখানে আমরা ডকে চলে এসেছি। এখান থেকে আমরা স্পিড বোটে যাব। টোটাল 4টে ছোটো ছোটো আইল্যান্ড আছে। ওই 4টে আইল্যান্ড হপিং হয়ে আমরা রোপওয়ে করে এখানে ফিরে আসবো ফুকুওকাকে। এই রোপওয়েটা পৃথিবীর সবথেকে লংগেস্ট রোপওয়েও বটে। তো এটা আমাদের স্পিড বোটটা। আমরা এবার এতে উঠবো। প্রথমে এই আফ্রিকান মহিলাটা উঠছে, তারপর ধীরে ধীরে সবাই উঠবে। তো যতগুলো সিট আছে ততগুলোই পুরো ফুল হয়েছিল। তো সবাই উঠবে, তারপরে হচ্ছে স্পিড বোটটা নিয়ে যাবে আমাদের আরও 3টে আইল্যান্ডে। আমরা ফুকুওকাকে যেহেতু আছি, ফুকুওকাটা অলরেডি একটা আইল্যান্ড, তো আরও 4টে আইল্যান্ডে এটা আমাদেরকে নিয়ে যাবে। তো বোটটা সবাই বোটে ওঠার পর বোট স্টার্ট করে দিয়েছে। এখানে আরও অনেক বোট আছে যেগুলোও যাবে, ওগুলো সিমিলার ট্যুর করছে বেসিক্যালি। হ্যাঁ, তো চারিদিকে খুব ভালো লাগছিল, জলটা পুরো ব্লু ছিল, খুব সুন্দর লাগছিল। ক্যামেরাতে কেমন লাগছে জানি না, বাট রিয়েল লাইফ এর থেকেও বেটার লাগছিল। পুরো ব্লু মালদ্বীপস টাইপের ওয়াটার ছিল। সবাই বেরিয়েছে, এই সবগুলোই বেরোবে ধীরে ধীরে। আমরা ধীরে ধীরে ফুকুওকা ছেড়ে অন্য আইল্যান্ডটার দিকে এগোচ্ছি। সাইডে ওই যে রোপওয়ে দেখা যাচ্ছে, যে রোপওয়েটার কথা আমরা আগেই বলেছি, এটা ওয়ার্ল্ডের লংগেস্ট রোপওয়ে। গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এটা অলরেডি রেকর্ডেড। আর এটা দিয়েই আমাদের ফিরতে হবে, ওটাতে করেই। এটা প্রথম আইল্যান্ডটা, এর নাম হনদুয়া। জানি না প্রোনাউন্সিয়েশনটা ঠিক করছে কি না। তো এটা একটা বেসিক্যালি কোরাল রিফ আইল্যান্ড। এখানে স্নোরকেলিং, স্কুবা ডাইভিং আর আন্ডার ওয়াটার ফটোগ্রাফির কিছু অপশানস ছিল, বাট আমরা এগুলো অপ্ট ইন করিনি, কেননা আমাদের নেক্সট আইল্যান্ডগুলো যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছিল, এবং নেক্সট আইল্যান্ডেও সেম অপশানস ছিল। যারা এগুলো করতে চাইছিল তাদেরকে এখানে থেকে যেতে হতো, বাকিদের বোটে করে চলে যেতে হতো। তো ম্যাক্সিমাম ইন্ডিয়ান যারা ছিল ওই বোটে, কেউই এটা করেনি। ফরেনাররা সবাই না, কয়েকজন করেছে। তারপর আমরা চলে যাচ্ছিলাম নেক্সট আইল্যান্ড থেকে, ওখান থেকে যেখানে আমাদের স্নোরক্লিং এগুলো সব করার ছিল। তো যাওয়ার সময় এটা রেকর্ড করেছি। ওখানে পৌঁছে আমাদের যে ট্যুর গাইডরা ছিল, ওরা কিছু খাবার এনেছিল মাছেদের জন্য, যেগুলো ওরা জলে ফেলছিল, আর তখন মাছগুলো এসে এরকম করছিল। তো এই মাছগুলো যেখানে থাকে সেখানেই হচ্ছে কোরাল রিফ থাকে। তো এখানে কোরাল রিফ আছে, প্রণয়ও দিচ্ছিল খাবার তাদের। তো এই কোরাল রিফে সবাই স্নোরক্লিং করছিল। প্রণয়ও অনেক ভেবে চিনতে লাস্টে ডিসাইড করলো যে ও যাবে, তাই জন্য ও নেমে পড়েছে। আমি করার সাহস পাইনি, কারণ আমি সাঁতার জানি না, আর ওরাও যারা সাঁতার জানে না তাদের নামতে বারণ করছিল, কেন কি পুরোটাই ভেসে থাকার ব্যাপার। পা নিচে করা যাবে না, পা নিচে করলেই কোরালে কেটে পায়ের আর কিছু থাকবে না। তো পুরো টাইমটাই ভেসে ভেসে ঘুরতে হবে, তাই জন্য আমি যাইনি। এটা করছিল। তো আমি এর আগে কখনো কোনো ওয়াটার অ্যাক্টিভিটি করিনি, স্নোরকেলিং বা এরকম কিছু করিনি, তো আমার কোনো আইডিয়া ছিল না। ফার্স্ট টাইম করছিলাম। ব্যাপারটা যেটা, ওই যে মাস্কগুলো ওরা দিচ্ছিল, ওগুলো খুব একটা টাইট সিল হচ্ছিল না, ফলে অনেক সময় হচ্ছিল যে নোনা জল ভেতরে চলে আসছিল, তো বেশিক্ষণ করা যাচ্ছিল না। জলের মধ্যে তাকালেই পুরো তলায় কোরাল রিফগুলো দেখা যাচ্ছিল। তবে যারা প্রফেশনাল ছিল কয়েকজন, ওখানে 2-1জন ছিল, তারা খুব ভালো করছিল। তারা ইভেন ওই মাস্ক ছাড়াও নেমে গেছিল। হ্যাঁ, একটা আফ্রিকান মেয়ে ছিল মনে হয়, সে খুব ভালো করছিল। তো এই স্নোরকেলিং আইল্যান্ডটা ছিল হন রাই। এরপরে আমরা নেক্সট যাচ্ছিলাম হন থাম আইল্যান্ডের দিকে। এটা এই 4টে আইল্যান্ডের মধ্যে সবথেকে বড় আইল্যান্ড, এবং এই যে জনস ট্যুর যারা আমাদের ট্যুরটা অ্যারেঞ্জ করেছিল, এদের লাঞ্চ যেগুলো কমপ্লিমেন্টারি, ওগুলো ওখানেই ছিল। তো যাওয়ার পথে আমরা বেশ কিছু ফটোগ্রাফও তুলে নিয়েছিলাম এই বোটেতে, যেগুলো আমার সামনে যে আফ্রিকান মহিলা ছিল, তো সে ক্রোসন খাচ্ছিল, সেটা দেখে আমার খুব লোভ হচ্ছিল। তো এই ভিডিওটা আমি আগে অ্যাড করে দিয়েছি। তো এখানে বেলুনও ছিল, তো অনেকেই দেখছি বেলুনে উঠছে।
তো ওই আইল্যান্ড থেকে যে আইল্যান্ডে আমরা যাচ্ছি ওখান থেকে এটা ছেড়েছে, তো আমরা তার আগেই এটা দেখতে পাচ্ছি যেহেতু অনেকটা উঁচুতে আছে সেই জন্য। এরপরে আমাদের ওখানে লাঞ্চ আছে, তারপর লাঞ্চ করে ফেরা। লাঞ্চ করে 4th আইল্যান্ড। আচ্ছা, না, লাঞ্চ করে 4th আইল্যান্ডে যাওয়া, সেখান থেকে ফেরা। এই সাউথ ইন্ডিয়ান মহিলা অনেক চেষ্টা করেছিল স্নোর্কেলিং করার, কিন্তু যেহেতু সাঁতার জানে না ওরা বারণ করেছিল, সেই নিয়ে একটু ঝামেলা টাইপেরও হয়ে গেছিলো, কিন্তু লাস্ট পর্যন্ত ওনাকে করতে দেয়নি কারণ রিস্ক কে নেবে। তো এখানে জল এতটাই ক্লিয়ার যে নর্মালি কোরাল রিফ দেখা যাচ্ছে ওপর থেকে। তো তারপর আমরা চলে এসেছিলাম ওই আইল্যান্ডটায় যেখানে আমাদের লাঞ্চ টাঞ্চের ব্যবস্থা ছিল। এই আইল্যান্ডটা এই 4টে আইল্যান্ডের মধ্যে সব থেকে বিউটিফুল, জল সব থেকে ক্লিয়ার আর ভিউগুলো খুবই ভালো। আর এখানে ওরা মানে ওদেরকে যারা বুক করে যারা এসেছে তাদের সবাই ছবি তুলে দিচ্ছিল আর ড্রোন শ্যুট করে দিচ্ছিল। তো আমরাও ড্রোন শ্যুট করেছি আর ছবিও অনেক তুলেছি। তো এখানে বেশিক্ষণ রেস্ট ছিল না, 1.5 ঘন্টার মতো ছিল মনে হয়। তো ওরা অনেক ছবি টবি তুলে দিচ্ছিল। তো এই টেবিলগুলো আমাদের জন্য বুকড ছিল। ওদের কিছু ভেজ টেবিল ছিল এবং কিছু নন ভেজ টেবিল ছিল। এই যে লোকটা দেখা যাচ্ছে ইনি আমাদের ট্যুর গাইড ছিলেন। তো কী সব খাবার ছিল হাফ নামই জানি না, ওয়েস্টার ছিল, কি সবজি টবজি ছিল, এগটা ভালো ছিল, আর রাইসটা ওদের একটু স্টিকি টাইপের ছিল, আর চিকেন ছিল এই যে এরকম টাইপের চিকেন, আর ফিশ, এই যে র ফিশ, আর মাঝখানে একটা হটপট ছিল। তো এই র ফিশ অ্যান্ড ভেজিটেবলসগুলো ওই হটপটে দিচ্ছে এবং ওখান থেকেই সেমি কুকড হলে সেগুলো খেতে হবে। তো এখানে জাস্ট মানে প্রাইভেট ডাইনিংয়ের এরকম ব্যবস্থা নেই। একটা নন ভেজিটেরিয়ান টেবিল মানে যতজন আছে 8 জন একসাথে শেয়ার করতে হবে। তো এই টেবিলটায় আমরা সবাই ইন্ডিয়ান পেয়েছিলাম, 2 জন পাঞ্জাবি ছিল আর একজন বোধহয় মহারাষ্ট্রিয়ান ছিলেন। এই ফিশটা কী করে কুক করতে হয় আমরা জানতাম না, তো উনি এসে আমাদের এটা করে দিচ্ছিলেন, যদিও এটা কেউই আমরা খাইনি। আমি একটু ট্রাই করেছিলাম কিন্তু আমার কাঁচা কাঁচা মনে হচ্ছিল, তো কন্টিনিউ করিনি। এটা মনে হয় ভিয়েতনামিজ ফুড, তো ওরা এটা খায়। সামনে কিউট বাচ্চাটা দেখা যাচ্ছে, ওরা মুম্বাই থেকে এসেছে। ফুডের পরে আমরা এই ড্রিঙ্কসগুলো নিয়ে নিয়েছিলাম ওখানে বার থেকে। পিয়ালি একটু সুইং করে নিল আর ফটোশ্যুট করেছিলাম মনে হয়, আর সাইডের বিচগুলোতে ঘুরছিলাম, খুব ভালো লাগছিল। এখান থেকে আমরা কিছু কোরাল রিফ আর স্টোন টোন পেয়েছিলাম, স্নেলের ওই বাইরের কভারটা, কিন্তু ওগুলো আমরা নিয়ে যেতে পারিনি। মানে এখান থেকে নিয়ে গেছিলাম হোটেলে, বাট ওখান থেকে আর আনা হয়নি। এরপর আমরা চলেছি 4th আইল্যান্ডের দিকে, যেটা সব থেকে বিউটিফুল। মানে এর বিল্ডিংগুলো মানে দেখলে মনে হবে পুরো ড্রিমল্যান্ড, দূর থেকেই দেখা যাচ্ছে, অসম্ভব সুন্দর, এত সুন্দর বলার মতো নয়। এটা আমরা এখান দিয়ে ক্রস করেছি অনেকবার যাওয়ার সময়, কিন্তু এটাতে আসিনি, তো লাস্টে আমরা এটাতে এলাম। এটার নাম বোধহয় ছিল হন গাম ঘি, নামগুলো আমার মনে নেই, একেই ভিয়েতনামিজ নাম, তার ওপর কোনটা কি, 4টে আইল্যান্ড ছিল, আমার অতটা মনে নেই। তো এটার দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম। এখান থেকে আমাদের একটা ওয়াটার পার্কে নিয়ে যাওয়ার কথা ছিল। তো এটা হচ্ছে বেসিক্যালি ফুকুওকার বিগেস্ট ওয়াটার পার্ক এবং এর অ্যাক্টিভিটিগুলো আমাদের টিকিট প্রাইসের মধ্যে ইনক্লুডেডই ছিল। তো টিকিটটা ছিল অ্যারাউন্ড 13,000 ইন্ডিয়ান রুপিস দুজনের জন্য, যার মধ্যে এই 4 আইল্যান্ড ট্যুর, ফুড এবং ওয়াটার পার্ক এবং রোপওয়েটা বেশ এক্সপেন্সিভ। রোপওয়েটা অ্যারাউন্ড 7,000 রুপিস মনে হয় দুজনের, 7,000 না 8,000। তো এগুলো সমস্ত কিছু ইনক্লুডেড ছিল ওই টিকিট প্রাইসের মধ্যেই। এই বাগিটা করে আমরা এই আইল্যান্ডটা ক্রস করছিলাম। তো এখান থেকে আমরা যাচ্ছিলাম ওয়াটার পার্কে। এই আইল্যান্ডে জানি না কারা থাকে কিনা, নাকি এগুলো এমনি বানানো, আমরা কোনো মানুষকে দেখিনি, বাট গাড়ি টাড়ি দেখেছি। আর বিল্ডিংগুলো তো অসাধারণ, বলার মতো নয়। আমরা কিছু সুইমিং কস্টিউম নিয়ে আসিনি আজকে, তো ওয়াটার অ্যাক্টিভিটিগুলো করতে পারলাম না এবং সত্যি কথা বলতে টায়ার্ডও ছিলাম 3টে আইল্যান্ড হপিংয়ের পরে, তো আর অতটা ভালোও লাগেনি। পুরো রাস্তাটা স্পিড বোর্ডে ওই সিয়ের ওপর দিয়ে, তারপর রোদ, পুরো অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। এখানে গাইড কিছু ইনস্ট্রাকশনস দিচ্ছে যে আমাদের 1 ঘন্টা 20 মিনিটের মতো টাইম আছে, তার মধ্যে ফিরতে হবে।
তো বাকিরা ওয়াটার অ্যাক্টিভিটি করতে গিয়েছিল, আমরা খেতে ব্যস্ত ছিলাম। ফুড অ্যাক্টিভিটি এখানে এরকম টাইপের ওয়াটার পার্ক ছিল, ওয়াটার অ্যাক্টিভিটি ছিল, সবাই করছিল। সবাই করছিল না, বেশ কিছু জন। আমরা ঘুরছিলাম, ভিডিও করছিলাম ওই মহিলাটার মতন। এরপর আমরা এখান থেকে গিয়েছিলাম কাছে একটা গিফট শপে। পিয়ালি জুতো, ড্রেস এগুলো দেখছিল, কিনলো। আর তারপর ফাইনালি যে কারণেও এসেছে এখানে, ফ্রিজ ম্যাগনেট কেনা। ফ্রিজ ম্যাগনেটটাও কিনলাম, অনেক কনফিউজড হয়ে তারপর ফাইনালি আমি ডিসাইড করেছি যে কোন ফ্রিজ ম্যাগনেটটা আমি ফুকুওয়াক থেকে নিয়ে যাব, ফুকুওয়াকের মেমোরি হিসেবে, যেটা আমাদের ফ্রিজে থাকবে। এই ওয়াটার পার্কগুলো দেখেই আমাদের এত আনন্দ লাগছিল, করলে আরও বেশি লাগতো। আমরা জানতাম না এগুলো, নইলে আমরাও সুইমিং কস্টিউম নিয়ে আসতাম, মানে এনেছি, বাট হোটেল থেকে আমাদের আনা হয়নি। তো সবাই খুব মজা করছিল। এই যে শপিং মলটা, এখান থেকে এই ফ্রিজ ম্যাগনেট কিনেছিলাম, 2টো ফ্রিজ ম্যাগনেট কিনেছিলাম আমরা। ও তো সব কটা নিয়ে নিয়েছিল। সবগুলোই নিতে চাইছিলাম, সবগুলোই সুন্দর সুন্দর ছিল, বাট সব তো আর নেওয়া সম্ভব নয়, তাই দুটোই লাস্ট পর্যন্ত পছন্দ করে নিয়েছে। এবার আমরা ওয়াটার পার্ক থেকে বেরিয়ে আসছি, তো এক্সিটের দিকে যাচ্ছি। এখানে ভিয়েতনামিজ কিছু একটা মেলা চলছিল, ফ্রুট ফেস্ট বলে। তো এখানে বিভিন্ন ট্রপিক্যাল ফ্রুটগুলো ছিল, এটা পুরো ডেকোরেশন। আমরা একটু দেরিতেই এসেছি, তো ততক্ষণে মনে হয় মেলা শেষ হয়ে গিয়েছিল। তো আমরা মনে হয় 5টা বেজে গিয়েছিল তখন। হ্যাঁ, ওয়াটার পার্ক প্রায় বন্ধ হওয়ার টাইমে এখানে খুব সুন্দর সুন্দর ডেকোরেশন ছিল ফ্রুটস দিয়ে। এই যে আমি কিছুটা তুলেছি, ভিডিও করেছি। তো এটা অলরেডি শেষ হওয়ার পথে ছিল। এই টাইমে সব দোকানগুলো বন্ধ হয়ে যাচ্ছিল। পিয়ালি কফি খাবে বলে মাথা খারাপ করে ফেলছিল, বাট আমরা খুঁজছিলাম, কোথাও পাচ্ছিলাম না। তো একমাত্র অপশন ছিল বাড়ি ফিরে গিয়ে তারপরে খাওয়া। এখানে বেশ কিছু জায়গায় এরকম ফ্লাওয়ার্স ছিল যেগুলো খুব সুন্দর হয়েছিল। এখানে একটা কফি শপও পেয়েছিলাম, বাট সেটা বন্ধ ছিল। ওদের ওখানে 5টার সময় সব কিছু বন্ধ হয়ে যায়, যেহেতু 5টাতেই ওই রোপওয়ে লাস্ট, সেই জন্য বন্ধ হয়ে যায়। কারণ এখানে আর কোনো মানে কমিউনিকেশনের কোনো আর কোনো ট্রান্সপোর্ট নেই, ওই একটাই আছে। 5টাই হচ্ছে লাস্ট। এই হচ্ছে আমাদের রোপওয়ের টিকিট, এবং আমরা যাচ্ছি রোপওয়েতে। এখানে প্রচণ্ড ভিড় ছিল, কারণ যেহেতু এটা লাস্ট রোপওয়ে ছিল, আর এখান থেকে বাড়ি ফেরার আর কোনো অপশান নেই, না স্পিড বোট আছে না কিছু আছে, ফিরতে হবে রোপওয়ে করে। তাই জন্য যেহেতু বন্ধ হওয়ার সময় হয়ে গিয়েছিল, তাই জন্য প্রচণ্ড রাশ ছিল। তো প্রায় এখানে আমাদের 1-2 ঘন্টা টাইম লেগে গিয়েছিল। 1-2 ঘন্টা না, প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট লেগেছিল। তো গোটা এই ট্রিপেতে আমরা 2 জায়গায় ভিড় পেয়েছিলাম, একটা হচ্ছে এই রোপওয়ের লাইন, আর একটা হচ্ছে ফেরার দিনে এয়ারপোর্টে ইমিগ্রেশনের লাইন। এই দুটো জায়গাতে জাস্ট ভিড় পেয়েছিলাম। তো এখানে ফাইনালি আমাদের চান্স এসেছিল, আমরা উঠে গিয়েছিলাম। এটা একটা বক্স টাইপের, এখানে অনেকজনের বসার সিট আছে, আর পুরোটাই গ্লাস দিয়ে ঘেরা, তো আর সিকিউরিটিও প্রচুর, তো পড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। অসম্ভব সুন্দর লাগছিল। এটা আমার ফুকুওয়াকের সেরা এক্সপিরিয়েন্স ছিল, এই এত বড় লংগেস্ট রোপওয়েটা চড়া। আর ওপর থেকে ভিউজ মানে মেজমারাইজিং ছিল। আমি ক্যামেরাতে সব তো তুলতে পারিনি, বাট যা দেখেছি। পার্ট এই রোপওয়ের হচ্ছে শেষের দিকের পার্টটা, যেখানে আমরা সান সিটি, যেখানে আমরা থাকতাম, ওখানে কাছাকাছি চলে এসেছিলাম। ওখানে যেহেতু হারবার ছিল, সমস্ত বোটগুলো ছিল, তো সানসেট এবং সমস্ত বোটগুলো দেখা যাচ্ছিল। ওই পার্টটা আমার বেস্ট লেগেছিল। তো এগুলো তার আগে এখানে আমরা যেখানে আইল্যান্ড থেকে বেরিয়ে আসছি, এই যে আইল্যান্ডগুলো দেখা যাচ্ছে একটার পর একটা, ভয়ও লাগছিল, বাট ভয়ের থেকে বেশি সুন্দর লাগছিল। এই যে এটা হচ্ছে সেই আইল্যান্ডটা যেটা থেকে আমরা বেরিয়ে এলাম। ওই আইল্যান্ডটায় গিয়ে আমরা লাঞ্চ করেছিলাম, করে তারপর বেরিয়ে এসেছিলাম। তো এখান থেকে এবার আমরা আমাদের আইল্যান্ডে যাচ্ছি, যেটা হচ্ছে ফুকুওয়াক, যেখানে আমরা আছি সেই জায়গাটায়। তো অসম্ভব সুন্দর অভিজ্ঞতা।
আমরা ফিরতে ফিরতে ধীরে ধীরে প্রায় সন্ধে হয়ে গেছিল। তো এখানে সমুদ্র প্রায় ফাঁকা, মাঝখানে কিছু কিছু ছোট ছোট রাফট টাইপের দেখতে পাচ্ছিলাম। আর বাকি যে রোপওয়েগুলো এখন যাচ্ছে আইল্যান্ডের দিকে, ওগুলো জাস্ট আইল্যান্ডে ফিরে যাচ্ছে, ওগুলোতে কোনো লোক থাকবে না। এটা এবার বন্ধ হয়ে যাবে। এই জায়গাটার কথা আমি বলছিলাম। তো বেসিক্যালি এটা ওই হারবার এরিয়াটা, সান সিটি যেখানে আমরা থাকি তার কাছে। এখানে পুরো উপর থেকে কোরাল রিফও দেখা যাচ্ছে, বোটগুলোও দেখা যাচ্ছে, ভিউটা অসাধারণ। আর এখানে কোনো নোংরা নেই, পুরো ক্লিন। আমরা যেই জায়গাটায় থাকি এই বার্ড আই ভিউতে তো দেখিনি, তো এমনি নর্মালি যেটা দেখেছি, তো এটাতে দারুণ লাগছিল। আমরা যে এই জায়গাটায় আছি, আমাদের জায়গাটাও যে এত সুন্দর, সেটা আমরা এটাতে ওঠার পরেই জেনেছিলাম। অবশ্য ফুকুওকার এটাই সব থেকে বিউটিফুল প্লেস, যেই জায়গাটায় আমরা আছি, যে বিল্ডিংটায় আমরা আছি ওটাও সব থেকে সুন্দর। তারপরে আমি একটা ক্যাফেতে চলে এসেছিলাম, যেহেতু ওখানের ক্যাফেগুলো সব বন্ধ হয়ে গিয়েছিল। তো এখান থেকে কিছু একটা কফি আর একটু ডেজার্ট খেয়ে আমরা বেরিয়ে এসেছিলাম। এখানেই আমরা থাকি, এই সামনের বিল্ডিংয়ে। তো এই জায়গাগুলো আগেও ভিডিওতে তোমরা দেখেছো, ওই ভিউইং হাউসটা অ্যান্ড অল। দিস ইজ মাই ফেভারিট ফুড ফ্রম ফুকুওকা। তারপর আমরা বাড়ি ফিরে রেডি হয়ে গিয়েছিলাম, যেহেতু 14 ফেব্রুয়ারি ছিল ভ্যালেন্টাইন্স ডে। তো আমরা ডিনারে গিয়েছিলাম, ভ্যালেন্টাইন্স ডে ছিল তাই রেড তো মাস্ট, তাই রেড পরে রেডি হয়ে গিয়েছিলাম। তারপর আমরা চলে এসেছিলাম ওই মার্কেটে যেখানে সমস্ত রেস্টুরেন্টগুলো আছে। আর ওখানে সব প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু ভ্যালেন্টাইন্স ডে ছিল, তো সবাই এনজয় করছিল। আজকের মতো ভিড় আমরা আগে কোনো দিনও দেখিনি, প্রচণ্ড ভিড় ছিল। যেহেতু ভ্যালেন্টাইন্স ডে এবং ভিয়েতনামিজ নিউ ইয়ার, যেটা 17 ফেব্রুয়ারি, তো সেই কারণে কদিন ধরেই কনসার্টস রাত্রেবেলা চলছিল, প্রচুর লোক ছিল, সবাই ডান্স করছিল, সবাই খুব এনজয় করছিল, আমরাও করছিলাম। এখানে ডিজে শোটা বেসিক্যালি রাত 10টা অবধি চলে, এবং প্রত্যেকদিন রাত 9টা থেকে 10টা। কিন্তু একটা প্রবলেম হয়ে গেছিলো যে রাত 10টার পরে মার্কেটে দোকান, ফুড শপ প্রায় সব বন্ধ হয়ে যায়। তো আমরা অ্যাকচুয়ালি চাইনিজ কিছু খুঁজছিলাম, বাট পাওয়া যায়নি এই কারণে। তো আমরা অনেক খুঁজে এখানে একটা লাস্ট পর্যন্ত একটা কোরিয়ান রেস্টুরেন্টে গেছিলাম। হ্যাঁ, পিওর কোরিয়ান রেস্টুরেন্ট। ম্যাক্সিমাম রেস্টুরেন্ট 10টায় বন্ধ, কিছু বার আর কিছু কোরিয়ান রেস্টুরেন্ট আর ইন্ডিয়ান রেস্টুরেন্ট খোলা থাকে। ইন্ডিয়ান রেস্টুরেন্টের কথা তো বাদই দিলাম, তাদের লেভেলই আলাদা এখানে। তো এই নাচের ভিডিওটা ছিল। এরপর আমরা গেছিলাম আমাদের রোজকার আমরা যেই দোকানটায় যেতাম, ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল কি কুকিজ অ্যান্ড ব্রেডস ছিল সেগুলো কিনতে। তারপর এই যে কোরিয়ান রেস্টুরেন্টে চলে এসেছিলাম। আমরা যেগুলো নিয়েছিলাম প্রপার কোরিয়ান আইটেম না, বেসিক্যালি কোরিয়ান ফ্রাইড উইংস অ্যান্ড কোরিয়ান পিৎজা আর ফ্রাইস ছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। ফাইনালি আমাদের জন ট্যুর থেকে যে ড্রোন শটটা নিয়েছিল ওটা আমি এখানে অ্যাটাচ করে দিলাম। জাস্ট অসাধারণ, এটা ওরা ওদের সব কাস্টমারদেরই করে দিয়েছিল। তো জাস্ট দেখো, অসম্ভব সুন্দর অভিজ্ঞতা। লাইফের সেরা কিছু দিন আমরা কাটিয়ে এসেছিলাম ফুকুওকাকে, যেটা হয়তো আর কোনো দিনও ফিরে পাবো কি জানি না। যাই হোক।